পুতিন ভারতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে কি হবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা টানাপোড়েনের মধ্যেই আছে। কারণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির সুরাহা হয়নি। উচ্চ শুল্ক দিয়ে ভারতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং এটা নিয়ে বেশ আলোচনা চলছে। গত আগস্টে উচ্চ শুল্ক ধার্য করা হয়েছে, 50% পর্যন্ত শুল্কে পৌঁছে গেছে। আগস্ট থেকে আজকে ডিসেম্বর মাস পড়ে গেছে, এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে সেটেল হয়নি। আর ঠিক সেই সময়ে ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী 4 ও 5 তারিখ বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশটিতে পুতিনকে দেখা যাবে। গত শুক্রবার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে জানা গেছে, এই সফরে দুই নেতা একাধিক বাণিজ্য চুক্তিতে সই করবেন। পাশাপাশি আলোচনায় স্থান পাবে রুশ ভারত সম্পর্কের খতিয়ান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এমন সময় পুতিন ভারতে আসছেন যখন রুশ তেল কেনা প্রসঙ্গে নয়াদিল্লির সঙ্গে পশ্চিমের সম্পর্ককে বড় আকারে প্রভাবিত করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। অল্প সময়ের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে মস্কো। একে একে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়। কিন্তু এরপরেও মস্কোর কাছ থেকে ছাড় দেওয়া মূল্যে তেল কেনা বন্ধ করেনি নয়াদিল্লি। এরই জের হিসেবে গত আগস্টে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে 50% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের খরচ যোগানোর অভিযোগ তোলেন। এই যখন অবস্থা, যে অবস্থাটা এখনো পর্যন্ত সুরাহা হয়নি, ঠিক সেই সময় আসছেন মাত্র 2 দিন পরে ভ্লাদিমির পুতিন। পুতিনের ভারত সফর চলাকালীনই বাড়তি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানা যাচ্ছে। আলোচনা হতে পারে সুখোই 30 MKI ফাইটার জেটের আধুনিকীকরণের বিষয়েও, যাকে ভারতীয় সেনা এখন ডাকে সুপার সুখোই বলে। তবে দুটি বিষয়ের কোনোটি নিয়েই যেন আনুষ্ঠানিক কোনো ঘোষণার অপেক্ষা কেউ না করেন মনে করে দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। ভারতীয় বিমান বাহিনী সব মিলিয়ে 259টি এরকম অত্যাধুনিক সুখোই কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে, যার মধ্যে ক্যাবিনেট কমিটি 84টি বিমান কেনার বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া এখন সময়ের অপেক্ষা। দিল্লিতে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব স্পষ্ট করেছেন, পুতিনের এই ভারত সফরের অন্যতম মূল লক্ষ্যই হলো প্রতিরক্ষা খাতে ভারত ও রাশিয়ার বহু বছরের বন্ধুত্বকে ঝালিয়ে নেওয়া। দুই দেশই একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে সই করতে পারে, তবে প্রকাশ্যে সেসব নিয়ে কোনো বড় ঘোষণা সম্ভবত মোদী সরকার করবে না। এই ঘোষণা না করার পেছনে ভারতের কূটনৈতিক কৌশল থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলেও সি-হক হেলিকপ্টার ও তেজসের ইঞ্জিনের জন্য সম্প্রতি যে 9,000 কোটি টাকার চুক্তি ভারত আমেরিকার সঙ্গে করেছে, তার আগে ট্রাম্পকে চটাতে চায় না ভারত। অর্থাৎ মোটামুটি ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভারত চটাতে চাইবে না। কারণ আমরা সর্বশেষ যেটি জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে, যে ভারত যুক্তরাষ্ট্র বিজনেস ডিলের একদম চূড়ান্ত পর্যায়ে এবং ভারত যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সম্পর্কের উন্নতি হচ্ছে, এটি আমরা জানতে পারছি। আর ঠিক উন্নতির পর্যায়ে এসে সফর করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই সফরটা কি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের কোনো প্রভাব ফেলবে কি না? ভারত অত্যন্ত কৌশলী। ভারত একদিকে যেমন
রুশ সম্পর্কর সাথেও একটা ম্যাচ করে চলবে, আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক হানি হবে না বলেই প্রতীয়মান হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনের এই ভারত সফরকে কড়া নজর রাখছে যে আসলে কি হচ্ছে, গোয়েন্দা নজরদারি পর্যন্ত হচ্ছে যে আসলে তাদের মধ্যে কি হচ্ছে। তবে যেটি আভাস পাওয়া যাচ্ছে যে পুতিনের এই ভারত সফরে অনেক কিছু গোপন থাকবে। এখানে তাদের দু দেশের সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, তাদের দু দেশের সামরিক সম্পর্ক, এমনকি ভূ রাজনৈতিক আলাপ আলোচনাও, ভূ রাজনৈতিক নানা রকম বিষয় এখানে আসবে। এখন দেখার বিষয় যে ভ্লাদিমির পুতিন ভারত সফর করবার পরে মার্কিন প্রতিক্রিয়া চূড়ান্তভাবে কি হয় এবং ভূ রাজনীতিতেও কি হয়, সেগুলো দেখতে হলে নিশ্চয়ই পুতিন সফর পরবর্তী সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব যে আসলে কি ঘটছে। গতকাল বাংলাদেশ সময় রাত 1টার একটু পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেটর অর্থাৎ লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ এবং এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং ডাক্তারদের মধ্যে একটি আপ্রাণ চেষ্টা ছিল যেন তাকে ভেন্টিলেটর সাপোর্টে না নেওয়া হয়। এই কারণে হার্টের জন্য চিকিৎসা, ফুসফুসের জন্য উচ্চ প্রবাহের অক্সিজেন এবং কিডনির ফাংশনের জন্য প্রতিদিন ডায়ালিসিস করা, এসবের মধ্যে দিয়ে চেষ্টা করা ছিল। কারণ 80 বছরের একজন মানুষ এবং তার যদি শরীরে আরো বেশ কিছু অসুখ থাকে, যেমন বেগম খালেদা জিয়ার লিভারের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, ফুসফুস এবং হৃৎপিণ্ডের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তো সব মিলিয়ে তার যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট, সেখানে লাইফ সাপোর্টে গেলে তার বেঁচে থাকার সম্ভাবনাটা অনেক কমে আসে। সেই জায়গা থেকে চেষ্টা করে ডাক্তাররা যখন দেখছিলেন যে বেগম খালেদা জিয়ার শরীর আর নিতে পারছেন না, তখন তারা প্ল্যান্ড ওয়েতে তাকে ভেন্টিলেটরে নিয়েছেন। এমন না যে হঠাৎ করে ধরেন একটা হার্টের অ্যাটাক হয়ে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তখন ভেন্টিলেটরে যে হঠাৎ করে নেয় সেটা না, তারা একদম ভেবে চিন্তেই তাকে লাইফ সাপোর্টে ট্রান্সফার করেছে কাল রাতে। যদিও কালকের মিডিয়ায় নাকি সংবাদ ছিল যে তার অবস্থা স্থিতিশীল, তার অবস্থা উন্নতির দিকে। বাংলাদেশের মিডিয়ার খবর এখন আমি নিজে বিশ্বাস করি না এবং আমি খুব কম বাংলাদেশের মিডিয়া পড়ি, কারণ তারা এখন এই বাঙ্গি চাষের মিডিয়া হয়ে গেছে। সেই যাই হোক, তারা আমি জানি না তাদের সোর্স কি ছিল। এই মুহূর্তে লাইফ সাপোর্ট ইজ এ ট্রিটমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। লাইফ সাপোর্টে কেউ গেলেই যে মারা যায় নিশ্চিত তা নয়, তাহলে তো লাইফ সাপোর্ট বিষয়টা থাকতো না। লাইফ সাপোর্ট থেকে অনেকেই ফিরে আসে এবং লাইফ সাপোর্ট ওই কারণেই কাউকে দেওয়া হয় যেন তিনি এই যন্ত্রপাতির সাপোর্টে কিছুক্ষণ থেকে তার শরীরটা আস্তে আস্তে নিজের সাপোর্টে যেন ফিরে আসে। কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে ম্যাডামের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং তার বেঁচে থাকার সম্ভাবনা, বিজ্ঞানকে যদি আমি অনুসরণ করি তাহলে বলতে হবে যে এই মুহূর্তে আগের চেয়েও অনেক অনেক কম। কিন্তু আমরা যেহেতু বিশ্বাস করি যে জন্ম মৃত্যু এগুলো আমাদের সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে, সুতরাং সেদিক দিয়ে তো। আর তাছাড়াও আমি বললাম যে লাইফ সাপোর্ট মানেই হলো যে রুগীকে আবার সুস্থভাবে যতটুকু সম্ভব ফিরিয়ে আনা। তো এই অবস্থায় এখন এটা নিয়ে অনেক আলোচনা চলছে। এটার সাথে সবচেয়ে বেশি যে আলোচনাটা, যে তারেক রহমান কেমন ছেলে যে তিনি, তার মা অসুস্থ অথচ তিনি তাকে দেখতে এলেন না। এবং এই এই যে এই কথাটা যখন অনেকেই বলা বলি করছেন, তখন তারেক রহমান ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেটা আমি আমার এই শোতে আগেই বলেছি। এবং তিনি যেটা বলেছেন যে তার প্রত্যাবর্তন তার এককভাবে তার উপরে নির্ভরশীল না। তার মানে তিনি বুঝিয়েছেন যে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। সেই ফ্যাক্টর গুলো কি, কারা তারেক রহমানের ফেরার পথে বাধা, এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। কিন্তু আজকে যে অবস্থানটা তৈরি হয়েছে এই ম্যাডামের এই লাইফ সাপোর্টে যাওয়া নিয়ে, এর ফলে এইটার পলিটিক্যাল ইম্প্যাক্ট কি, এটা নিয়ে এখন অনেকেই আলাপ করছেন। কারণ ম্যাডামের অবস্থা আসলেই আশঙ্কাজনক। এখন একটা আলোচনা আমার পছন্দ হয়েছে, আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, যে
তারেক রহমান গত বছরে 5ই আগস্ট যখন রেজিম চেঞ্জ হলো, জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকার চলে গেল, ডক্টর ইউনূস অবৈধ হলেও ক্ষমতা দখল করলো, তখনই উচিত ছিল তারেক রহমানের বাংলাদেশে চলে আসা। দ্য ফার্স্ট থিং হি মিসড, যে তিনি গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে আসেন। এখন আপনি বলবেন যে তার লাইফের প্রতি ঝুঁকি আছে, তার ফেরাটা অনেক কিছুর উপরে নির্ভরশীল, এই পার্টি ওই পার্টি সেই পার্টি, মানে এ বি সি ডি ই, অনেকগুলো ফ্যাক্টর জড়িত। এটা এটা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা, মানে বিএনপির মতো একটা দলের যিনি প্রধান এবং যিনি খালেদা জিয়া না থাকলে অবশ্যই চেয়ারপারসন হবে বলেই আমরা ধারণা করি, তিনি বাংলাদেশে আসবে, তার নিজের শর্তে আসবে এবং তিনি অন্যদের কন্ডিশন ডিটেক্ট করবেন। একবার ভেবে দেখুন তো, গত বছরের আগস্টে যদি তারেক রহমান আসতেন, এবং বাংলাদেশে তখন আওয়ামী লীগ খুবই নাজুক অবস্থায় ছিল, আমরা স্বীকার করি আর না করি, অত্যন্ত সফল ষড়যন্ত্রের মাধ্যমে তারা আওয়ামী লীগকে একদম ব্যাকসিটে নিয়ে গিয়েছিল, কিন্তু তারেক রহমান মিস দ্য ট্রেন, ফার্স্ট ট্রেন, এবং এটা নিয়ে তার মানে একটা, আমি তো বলবো যে তিনি রাজনীতিতে প্রথম চালটা ভুল করেছেন। তারেক রহমান এসে তাদের একটা প্রেশার করা উচিত ছিল গভর্নমেন্টের উপরে, যে গত বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং গত বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কিন্তু বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক হাই ছিল। তো বিএনপি ক্ষমতায় গেলে আজকে কি হইতো? আজকের বাস্তবতা, আজকে আওয়ামী লীগের অবস্থান কোথায়? আজকেই কথা হচ্ছিল, একজন সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছে, বিএনপির একদম ডাই হার্ট সাপোর্টার, তার বয়স অ্যারাউন্ড 65, এই মির্জা আব্বাস বা ওই লেভেলে বিএনপি নেতাদের সাথে ভীষণ ভালো সম্পর্ক। তো গত বছর তিনি এরকম সময় দেশে গিয়েছিলেন, ফিরে এসে খুব উৎফুল্ল ছিল, কিন্তু আজকে আজকে যখন আমি কথা বলছিলাম তিনি খুবই হতাশ, তিনি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে একেবারে অন্ধকারাচ্ছন্ন বললেন, এবং তিনি নিজের হতাশা ব্যক্ত করতে গিয়ে যে দু তিনটে ঘটনার কথা বললেন, আমি খুবই অবাক হলাম। বিএনপি চাঁদাবাজিতে নতুন মাত্রা যোগ করেছে, মানে নতুন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। যেমন ধরেন একজন বাড়িওয়ালা, তার হয়তো 6টা ফ্ল্যাট আছে, সে 6টা ফ্ল্যাটে হয়তো 10,000 করে ভাড়া পায়, 60,000 টাকা। এখন বিএনপির স্থানীয় নেতা ওই ফ্ল্যাট প্রতি একটা চাঁদা ধরে দিয়েছে, যে প্রতি ফ্ল্যাটে প্রতি মাসে তুমি আমাকে 200, 300, 400 টাকা দিবা, মানে আপনি বাড়ি ভাড়া দিবেন, প্রত্যেক ফ্ল্যাটের থেকে এখন চাঁদা নিচ্ছে। পাড়ার মধ্য দিয়ে হয়তো বালুর ট্রাক আসছে, কেউ একটা বাড়ি বানাচ্ছে, ওই ট্রাক প্রতি চাঁদা ধরে দিচ্ছে। তো এইসব দেখে এই বিএনপির ডাইহার্ট সাপোর্টার ভীষণ আপসেট। এর মধ্যে তারেক রহমান নাই, তারেক রহমান এই অনলাইনে দূর থেকে পার্টি চালাচ্ছে, পার্টি চলছে না, পার্টি ভালো চলেনি, এবং গত বছরের আগস্টে তারেক রহমান আসলে পুরো বাংলাদেশের রাজনৈতিক সমীকরণটা বদলে যেত, এবং তখন তারা নির্বাচন চাইলে ইউনূস সরকার নির্বাচন দিতে বাধ্য হতেন। কিন্তু একজন জননেতা, তিনি অন্যের টার্মস দ্বারা ডিক্টেটেড হচ্ছেন, তিনি নিজে টার্মস অফ রেফারেন্স জেনারেট করতে পারছেন না, যেটা শেখ হাসিনা করতেন। শেখ হাসিনা কিন্তু এইসব ঝুঁকি টুকি এগুলোর তোয়াক্কা করেনি, এবং 2007 সালে তিনি ফিরে আসছেন। 1981 সালে মে মাসে যখন আসতেন, তখন অনেকেই তাকে মানা করছিল যে ইওর লাইফ উইল বি অ্যাট রিস্ক, অ্যান্ড শি টুক দ্য রিস্ক, এবং আজকে ইতিহাস তাকে একদিন অন্যরকম ভাবে মূল্যায়ন করবে। বাট তারেক রহমান, আমি আগেও বলেছি যে ভীরু কাপুরুষের উপমা হবে, অ্যান্ড হি হ্যাজ ডান দ্যাট। এবং আজকে তারেক রহমান নিজের রাজনীতিতে একটা সুইসাইডাল ডিসিশন নিয়েছেন। ইভেন এখনো যদি তিনি আসতেন, তাহলে দেশের মানুষের তার প্রতি একটা সিম্পাথি ডেভেলপ করতো, প্লাস বিএনপির তো একটা রাজনৈতিক অবস্থান আছে। আরো ব্লান্ডার করছে গত জুন মাসের 13 তারিখে এই ডক্টর ইউনূসের সাথে লন্ডনে মিটিং করে। তারেক রহমানকে কি মূলা দিচ্ছে আমি জানি না, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আর ইউনূস মিলে তাহলে এমন মূলা তার সামনে ধরছে ক্ষমতার, যে এখন হি ইজ লস্ট। যদি খালেদা জিয়া না থাকে, যদি তার কিছু হয়ে যায়, তারেক রহমানের লিডারশিপ বিএনপির কাছে, বিএনপির ভেতরে চ্যালেঞ্জড হবে। এই মির্জা ফখরুল ইসলাম, এই মির্জা আব্বাস, এরা কিন্তু খুব গোড়েল প্লেয়ার আওয়ামী লীগের সাথে। এরা বিএনপির অনেক নেতাই আওয়ামী লীগের সরকারের পেরোলে ছিল, এটা আমরা বলি না, এটা রাজনীতির গোপন বিষয়। এই অবস্থায় বিএনপির পলিটিক্স হুমকির মুখে পড়বে, চ্যালেঞ্জের মুখে পড়বে, তারেক রহমানের লিডারশিপ চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং সেক্ষেত্রে বিএনপির ইন্টারনাল কনফ্লিক্ট অনেক বেড়ে যাবে। যাই হোক, এখন কিছু করার নাই। এখন হয়তো কেউ কেউ ভাবছেন যে তার জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার যাতে দেখা হয়, এই কারণে বেগম খালেদা জিয়া কি এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্য কোনো
দেশে নিয়ে গিয়ে হয়তো তারেক রহমানকে সেখানে আনার একটা ব্যবস্থা করা হতে পারে, বাট আমি জানি না যে এয়ার অ্যাম্বুলেন্সে মুভ করার মতো অবস্থা এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার আছে কিনা। অনেকেই বলছেন যে তিনি বোধহয় ক্লিনিক্যালি ডেড, 16ই ডিসেম্বর তাকে ডিক্লেয়ার করা হবে। এই ইনফরমেশনটা মানে অ্যাটলিস্ট শি ইজ নট ক্লিনিক্যালি ডেড, আমি আপনাদের ইনশিওর করছি যে উনি এখনো জীবিত আছেন। মেডিকেলের ভাষায় শি ইজ স্টিল অ্যালাইভ। 16ই ডিসেম্বর তাকে ইচ্ছাকৃতভাবে মৃত ঘোষণা করা হবে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। 16ই ডিসেম্বর মারা যেতে পারেন, মানুষ ওই দিন যে মরে না তা তো না, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো প্ল্যান নেই। বাট বিএনপির হোল পলিটিক্সটাকে তারেক রহমান ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং নিজের রাজনীতিটা এক ধরনের আত্মঘাতী অবস্থানে তিনি চলে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।